ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 11 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। চলো দেখো, কোশ্চেন নম্বর 1। তুমি দেখো, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড কার্জন, অপশন বি লর্ড বেন্টিং, না অপশন ডি লর্ড রিপন। তাহলে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ? তোমার রাখবে অ্যান্সার হবে অপশন এ লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি। মনে রাখবে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? মনে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে কলকাতায়। ঠিক আছে, কলকাতা বুঝতেই পারছো, কলকাতা লেখার দরকার নেই। 1800 সালটা মনে রাখবে, 1800 সালে কলকাতায় লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। তারপর দেখো, মনে রাখবে এই লর্ড ওয়েলেসলি আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? ঠিক আছে, গভর্নর জেনারেল ছিল। মনে রাখবে ইনি 1798 থেকে 1805। 1805, ঠিক আছে। তো এর সাথে সাথে মনে রাখবে, কেননা দেখো আমি আগেই বলেছি এবং প্রতিটা ক্লাসে আমি এভাবেই করাই, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারো। তো দেখো, লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 তক বাংলার গভর্নর জেনারেল ছিলেন ভারতের, ঠিক আছে, মানে বাংলার। তো দেখো এইখানে এসে মনে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, ঠিক আছে, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ এর আমলে হয় 1799, ঠিক আছে, এর আমলে হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। চতুর্থ ইঙ্গ মহীশূর কাদের মধ্যে হয়েছিল? কোম্পানির সাথে টিপু সুলতান, ঠিক আছে, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং আমি এখানে লিখে দিচ্ছি, এই যুদ্ধে কিন্তু টিপু মারা যায়, ঠিক আছে, এই যুদ্ধে টিপু, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, সুলতান মারা যায়, বুঝেছে? এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কিন্তু টিপু সুলতান মারা যায়। সালটা কত? 1799। তারপর মনে রাখবে, যেখান থেকে দেখো, যেখান থেকে সব ইনফরমেশন তো পড়তেও পারবে না তোমরা, আর বলাও সম্ভব নয়। তো যেখান থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি, আমি শেষে এক্সট্রা ইনফরমেশনগুলো এখানে দেবো। ওকে, দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। তারপরে মনে রাখবে এই লর্ড ওয়েলেসলি আমলে বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি কত সাল? 1802, ঠিক আছে। কাদের মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি? তো মনে রাখবে কোম্পানির সাথে আমি এই নিচে লিখে দিচ্ছি, কেন লর্ড কার্জনের তো নিয়েও লিখতে হবে, তাহলে আমি এটা দাঁড়াও এক সেকেন্ড, ঠিক আছে, কোম্পানির সাথে দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে, দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে, মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধি হয়েছিল। তার সাথে সাথে মনে রাখবে এই যে ইঙ্গ মারাঠা যুদ্ধ, ঠিক আছে, এই দ্বিতীয় বাজিরাওয়ের সাথে হয়েছিল। তো বেসিনের সন্ধিটা ইম্পর্টেন্ট, জানো, আসতে পারে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, এই যুদ্ধে টিপু মারা গেছিলো, মনে রাখবে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু মারা গেছিলো, ঠিক আছে। চলো তারপর দেখো হচ্ছে লর্ড কার্জন, ঠিক আছে, লর্ড কার্জন মনে রাখবে, লর্ড কার্জন হচ্ছে 1899 থেকে 1905, ঠিক আছে, 1899 থেকে 1905। তো এইখান থেকে দেখবে একটা
ইম্পর্টেন্ট যেটা আসে বঙ্গভঙ্গ, জানো সবাই, বঙ্গভঙ্গ লর্ড কার্জন আমলে হয়। বঙ্গভঙ্গ এর আমলে হয় কত 1905। কেন এটার থেকে আসে বঙ্গভঙ্গ কোন গভর্নর জেনারেল আমলে হয়? লর্ড কার্জন। তারপর দেখো এখানে আছে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং ইনি কত সাল পর্যন্ত? লর্ড বেন্টিং মনে রাখবে, লর্ড বেন্টিং হচ্ছে 1828 থেকে 1835, ঠিক আছে? 1828 থেকে 1835। এখানে মনে রাখবে এই যে লর্ড বেন্টিংকে আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। একে আধুনিক পাশ্চাত্য, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। কেন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসার চান্স আছে। তারপর মনে রাখবে এই লর্ড বেন্টিংয়ের আমলেই কিন্তু সতীদাহ প্রথা রোধ হয়, ঠিক আছে? এর আমলে সতীদাহ প্রথা রোধ হয়। সালটা কত ছিল মনে রাখবে, সালটা মনে রাখবে 1829 সাল, ঠিক আছে? এর আমলে কিন্তু সতীদাহ প্রথা রোধ হয়। সতীদাহ প্রথা কে রোধ করে? রাজা রামমোহন রায়, ঠিক আছে? যদি বলে কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ প্রথা রোধ হয়, তো মনে হবে লর্ড বেন্টিং, উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? কারণ অপশান রাজা রামমোহন রায় নাও থাকতে পারে। তবে সতীদাহ প্রথা কে রোধ করে? রাজা রামমোহন রায় নেই, তখন যেন অসুবিধা না হয়, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? সালটা কত? 1829 সাল, বুঝতে পারছো? তারপর দেখুন লর্ড রিপন আছে। লর্ড রিপন, তো লর্ড রিপন কি? তো মনে রাখবে যেটা ইম্পর্ট্যান্ট, যে এর আমলে হান্টার কমিশন নিযুক্ত হয়, ঠিক আছে? হান্টার কমিশন, হান্টার, এই সালটা আমি বলে দিই আগে, এখানে লিখে দিয়েছি সালটা। সালটা মনে রাখবে 1880 থেকে 1884, 1880 থেকে 1884। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? হান্টার কমিশন নিযুক্ত হয়। হান্টার কমিশন কত সালে নিযুক্ত হয়? তো মনে রাখবে সালটা হচ্ছে 1882, ঠিক আছে? কারণ এখান থেকে কোশ্চেনের চান্স আছে। হান্টার কমিশন 1882 সালে নিযুক্ত হয়, ঠিক আছে? বুঝতে পারলে? তো আমি যখন পরের যদি কোনো কোশ্চেনে আরও এক্সট্রা ইনফরমেশন মানে কি, যদি লর্ড ক্লাইভ অপশানে আছে বা তোমার ধরো লর্ড ওয়ারেন হেস্টিংস আছে, তো আমি তাদের নিয়েও এক্সট্রা ইনফরমেশন দেবো। ওকে, তো এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। সব করা যায় না, ঠিক আছে, আর সব পারবেও না। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2, তুমি দেখো কুদ্রেমুখ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ, অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি অন্ধ্রপ্রদেশ, না অপশান ডি তামিলনাড়ু। তাহলে কুদ্রেমুখ জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? না মনে রাখবে কুদ্রেমুখ জাতীয় উদ্যানটি অবস্থিত হচ্ছে অপশান বি, কর্ণাটকে, ঠিক আছে? কুদ্রেমুখ জাতীয় উদ্যান, এক সেকেন্ড, কুদ্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। এর সাথে সাথে মনে রাখবে এই যে কর্ণাটক, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, তারপর মনে রাখবে বন্দিপুর, তারপরে মনে রাখবে বানেরঘাট,
ঠিক আছে, বন্দিপুর বা ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি আগেই বলেছি, যেখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি আমি শেষে ইনফরমেশানগুলো অবশ্যই দেবো। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তারপর দেখো বন্দিপুর, বানের ঘাট, তারপরে কুদ্রেমুখ, এগুলো সব হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। তারপর দেখুন অপশান আছে কেরালা, মনে রাখবে কেরালা। তাহলে কেরালা মনে রাখবে যে ইরাভিকুলাম, এগুলো কিন্তু জাতীয় উদ্যান, ঠিক আছে। বন্দিপুর জাতীয় উদ্যান, বানেরঘাট জাতীয় উদ্যান, ঠিক আছে, আমি আর লিখলাম না, তোমরা বুঝে নিও। তারপর মনে রাখবে যে কেরালা, কেরালায় জাতীয় উদ্যান কোনগুলি আছে, মনে রাখবে ইরাভিকুলাম, ইরাভিকুলাম জাতীয় উদ্যান। তারপর মনে রাখবে সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। তারপরে মনে রাখবে আনামুদি, আনামুদি। তারপর মনে রাখবে পেরিয়ার, কেন এগুলোর থেকে আসে কোশ্চেন, ঠিক আছে, পেরিয়ার, ঠিক আছে। তো যেগুলোর থেকে আসে আমি সেগুলো বলে দিলাম। ইরাভিকুলাম জাতীয় উদ্যান কেরালা, সাইলেন্ট ভ্যালিও কেরালা, ঠিক আছে, আনামুদি জাতীয় উদ্যান এবং পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা, ওকে। তারপর দেখো এখানে আছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ মনে রাখবে যে আসে এক দুটো, সেরকম আসে না, তো মনে রাখবে যে পাপিকোন্ডা, ঠিক আছে, তাও জেনে রাখা ভালো, পাপিকোন্ডা। তারপর মনে রাখবে রাজীব গান্ধী জাতীয় উদ্যান, ঠিক আছে, রাজীব গান্ধী জাতীয় উদ্যান, ঠিক আছে। তারপর দেখুন অপশান আছে দিয়েছে তামিলনাড়ু, এখান থেকে ইম্পর্টেন্ট সেরকম কিছু আসে না, তো জেনে রাখো, একটা জেনে রাখো গুইন্ডি, ঠিক আছে, গুইন্ডি জাতীয় উদ্যান, ঠিক আছে, জাতীয় উদ্যান, গুইন্ডি জাতীয় উদ্যান। তো এই ইম্পর্টেন্ট মনে রাখবে যে কুদ্রেমুখ, এটা কিন্তু এক্সামে অনেকবার এসছে, ইরাভিকুলাম, সাইলেন্ট ভ্যালি, আনামুদি, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো সব কেরালা, ঠিক আছে, বুঝতে পারলে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 3 কী বলেছে দেখো, যে আইসি চিপ ব্যবহার করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে? অপশান এ প্রথম প্রজন্ম, অপশান বি দ্বিতীয় প্রজন্ম, অপশান সি তৃতীয় প্রজন্ম, না অপশান ডি চতুর্থ প্রজন্ম। তাহলে আইসি চিপ ব্যবহার করা হয় কোন প্রজন্ম? তো মনে রাখবে অ্যান্সার হবে তোমাদের অপশান সি তৃতীয় প্রজন্ম আইসি চিপ। তারপর ধরো প্রথম প্রজন্ম আছে অপশানে, প্রথম প্রজন্মে কম্পিউটারে কী ব্যবহার করা হয়? মনে রাখবে ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব। যদি প্রশ্ন আসে ভ্যাকুয়াম টিউব কোন প্রজন্মে কম্পিউটার ব্যবহার করা হয়, তা প্রথম প্রজন্ম, ওকে। তারপর দেখো দ্বিতীয় প্রজন্ম, এগুলো জেনে রাখা ভালো, কেননা মনে রাখবে কম্পিউটার থেকে একটি কি দুটি কোশ্চেন আসে, তো সেটাও তুমি যদি অ্যান্সার পেরে যাও তো তুমি জানবে এগিয়ে থাকবে, কেন অনেকে কম্পিউটারটা ক্লাসটা করে না, ঠিক আছে, কম্পিউটার অতটা মন দিয়ে দেখে না। তোমরা যদি দেখে রাখো এখানে 1-2 নাম্বার মানে এক্সামে কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় প্রজন্মে কী হয়, কোন চিপ ব্যবহার করা হয় বা কী ব্যবহার করা হয়? তো মনে হবে ট্রানজিস্টার। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে মনে রাখবে ট্রানজিস্টার, ট্রানজিস্টার ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম আইসি চিপ। তারপরে এখানে দেখো চতুর্থ প্রজন্ম,
চতুর্থ প্রজন্মের মাইক্রো প্রসেসর, জানো অনেকেই, তখন তো তোমরা চলে এসছো। মাইক্রো প্রসেসর। হ্যাঁ, তো এই ট্রানজিস্টার আর ভ্যাকুয়াম টিউব এই দুটো কিন্তু মনে রাখবে, কেননা আইসি চিপটা দিয়েছে এক্সামে, তো ভ্যাকুয়াম টিউবও দিতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, তবাকত ই নাসিরি কে রচনা করেন? অপশান এ হাসান নিজামি, অপশান বি আমির খসরু, অপশান সি মিনহাজ উস সিরাজ, না অপশান ডি জিয়াউদ্দিন বারুনি। তা তবাকত ই নাসারি কে রচনা করেন? এর তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি মিনহাজ উস সিরাজ। মিনহাজ উস সিরাজ তবাকি নাসারি রচনা করেন। তারপরে এখানে দেখো অপশান আছে হাসান নিজামি। আমি তোমাদের আগেই বলেছি যে শুধু কোয়েশ্চেন অ্যান্সার করলে হবে না, ডিটেলসে যত জেনে রাখবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। ওকে, তো চলো দেখো হাসান নিজামি, তাহলে হাসান নিজামি কোন গ্রন্থ? তবাকি নাসারি রচনা করেন মিনহাজ উস সিরাজ। তাহলে হাসান নিজামি মনে রাখবে, হাসান নিজামি হচ্ছে তাজ উল মাসির। তাজ উল মাসির, তাজ উল মাসির রচনা করেন হাসান নিজামি। তাই জন্য আমির খসরু, আমি আগের ক্লাসে বলে দিয়েছি, আগের ক্লাসগুলোতে, যে আমির খসরু কোনো রচনা কোনো তোমার শোভা কবি ছিলেন। শোভা কবি, তো মনে রাখবে অ্যাকচুয়ালি যদি মনে রাখবে আলাউদ্দিন খলজি কিন্তু মেন। ঠিক আছে, যদি প্রশ্ন আসে, যদি অপশানে আসে যে আমির খসরু কার শোভা কবি ছিলেন, যদি অপশান থাকে আলাউদ্দিন খলজি, তাহলে আলাউদ্দিন খলজি হবে, তাতে সাথে যেয়ে থাকুক। কিন্তু বাই চান্স যদি আলাউদ্দিন খলজি না থাকে অপশানে, সেটাও আমি আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি, তাও এটাতে একবার বলে দিচ্ছি। মনে রাখবে আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, তারপর মনে হয় গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন, মনে হবে গিয়াসউদ্দিন বলবন। তারপর মনে রাখবে ইলতুৎমিশ, এদের শোভাকবি ছিল। তো যদি অপশানে আলাউদ্দিন খলজি থাকে, ইলতুৎমিশ থাকে, গিয়াসউদ্দিন বলবনও থাকে, তাও কিন্তু আলাউদ্দিন খলজি হবে। বাই চান্স যদি আলাউদ্দিন খলজি না থাকে অপশানে, তাহলে মনে রাখবে গিয়াসউদ্দিন বলবনেরও ছিল, ইলতুৎমিশেরও ছিল। ওকে, বুঝতে পারলে? তো চলো দেখো, এবারে দেখো অপশান ডি জিয়াউদ্দিন বারুনি। তাহলে জিয়াউদ্দিন বারুনি কী রচনা করেন? তো মনে রাখবে জিয়াউদ্দিন বারুনি তারিখ এই ফিরোজ শাহী। ঠিক আছে, তারিখ এই ফিরোজ শাহী, তারিখ এই ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারুনি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলতে, দেখো আখ উৎপাদনকারী প্রথম রাজ্য হলো কোনটি? আখ উৎপাদনকারী, অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি উত্তরপ্রদেশ, না অপশান ডি পশ্চিমবঙ্গ। তাহলে আখ উৎপাদনকারী প্রথম রাজ্য কোনটি? না মনে রাখবে আখ উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। মনে রাখবে এর সাথে যে আখ গবেষণাগার, আখ গবেষণাগার কোথায় অবস্থিত? না লখনৌ। আখ গবেষণাগার লখনৌতে। ঠিক আছে, এরপরে দেখো আখ গবেষণা করছে লখনৌতে।
এর সাথে সাথে মনে রাখবে এই যে উত্তরপ্রদেশ শুধুমাত্র আখ উৎপাদন করে প্রথম নয়, মনে রাখবে গম, মানে আলু, মানে দুধ, ঠিক আছে। শুধুমাত্র আখ নয়, গমটাও মনে রাখবে। গম উৎপাদনের প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ, আলু উৎপাদন উত্তরপ্রদেশ, দুধ উৎপাদন উত্তরপ্রদেশ। ওকে, তারপর দেখুন অপশান আছে রাজস্থান। তা আমি তোমাদের আগেই বলেছি যে যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স আছে আমি সেগুলোই বলবো, কারণ অনেক কিছুই আছে, সব পড়া সম্ভব নয় তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর সব পড়লেও হবে না, যেখান থেকে কোশ্চেন আসার চান্স আছে সেগুলোর থেকে পড়লে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আছে রাজস্থান। তা রাজস্থান মনে রাখবে বাজরা, ঠিক আছে, বাজরা উৎপাদন। তার সাথে আরেকটা মনে রাখবে যে সরিষা। তো এটা আসে না, বাজরাটা মনে রাখবে, ঠিক আছে, যেখান থেকে আসে। তারপর দেখো মহারাষ্ট্র মনে রাখবে, যেটা আসার চান্স খুবই বেশি, জোয়ারটা মনে রাখবে। এই জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র ফার্স্ট। তারপরে এই যে গম, আখ, আলু, ঠিক আছে, এগুলো মনে রাখবে, এখান থেকে চান্স আছে। তারপর দেখো অপশানে আছে পশ্চিমবঙ্গ, অপশান ডি। পশ্চিমবঙ্গ থেকে মনে রাখবে ধান, জানো ধান উৎপাদনে ফার্স্ট। তো মনে রাখবে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ কোন জেলা ফার্স্ট, না মনে রাখবে পূর্ব বর্ধমান, ঠিক আছে, ধান উৎপাদনে পূর্ব বর্ধমান। তার সাথে সাথে মনে রাখবে যে পাট, ঠিক আছে, পাট উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের প্রথম রাজ্য, পাট আর ধান, ঠিক আছে। আর ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ কোন জেলা প্রথম, পূর্ব বর্ধমান। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 6, কী বলে দেখো যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি হলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে অপশন এ কাইটিন, অপশন বি পেপটাইডোগ্লাইকন, অপশন সি সেলুলোজ, না অপশন ডি সুবেরিন। তোমাদের অ্যান্সার কী হবে? যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি হলো অপশন বি পেপটাইডোগ্লাইকন, ঠিক আছে। তারপর এখানে দেখো অপশান আছে কাইটিন, হচ্ছে ব্যাকটেরিয়ার, ঠিক আছে, পেপটাইডোগ্লাইকন হচ্ছে ব্যাকটেরিয়া। কাইটিন কার কোষ প্রাচীরে থাকে উপাদান, ঠিক আছে, মনে রাখবে কাইটিনটা হচ্ছে ছত্রাক। যদি প্রশ্ন আছে ছত্রাকের কোষ প্রাচীরে যে উপাদান থাকে সেটি হলো কাইটিন, আর পেপটাইডোগ্লাইকন হচ্ছে ব্যাকটেরিয়া। তবে সেলুলোজ কোথায় থাকে? তো মনে রাখবে সেলুলোজ হচ্ছে, আমি এখানে লিখে ছত্রাকের, যদি না বুঝে ছত্রাকের কোষ প্রাচীরে, ঠিক আছে, কোষ প্রাচীরে, ছত্রাকের কোষ প্রাচীরে। তাহলে সেলুলোজ কোথায়? না মনে হয় সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে। তাদের এখানে অপশান আছে সুবেরিন মনে রাখবে প্রধানত উচ্চতর যে উদ্ভিদ আছে, উচ্চতর উদ্ভিদের থেকে থাকে, মানে এখান থেকে অত এক্সাম আসার চান্স নেই। তো মনে রাখবে উচ্চতর উদ্ভিদে, হ্যাঁ। তো এটা মনে রাখবে ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন, ব্যাকটেরিয়ার কোষে পেপটাইডোগ্লাইকন, উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ, বুঝেছ? আর সুবেরিন হচ্ছে উচ্চতর উদ্ভিদে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7, তুমি দেখো নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরিয়ানার অন্তর্গত? অপশন এ কালীবঙ্গান, অপশন বি বনওয়ালি, অপশন সি লোথাল, অপশন ডি সত্যুঘাই। তাহলে কোনটি হরিয়ানার অন্তর্গত? অ্যান্সার কী হবে?
না, মনে রাখবে হরিয়ানার অন্তর্গত হচ্ছে অপশান বি বনওয়ালি। বনওয়ালি হচ্ছে হরিয়ানার অন্তর্গত। তারপর দেখো এখানে হচ্ছে কালীবঙ্গান অপশানে। কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান তোমার কালীবঙ্গান হচ্ছে রাজস্থান। বর্তমানে রাজস্থান রাজ্যে অবস্থিত। বনওয়ালি হচ্ছে হরিয়ানা। তাদের লোথাল কোথায়? মনে রাখবে লোথাল হচ্ছে গুজরাট। তার সাথে মনে রাখবে এই লোথালকে একে পোর্ট বন্দরও বলে। অনেকেই জানো, তাও জেনে রাখো যারা জানো না, একে পোর্ট বন্দর বলে, বা এই পোর্ট বন্দর বলা হয় বা বলে বা ছিল। ঠিক আছে, তো লোথাল কোথায় বসছে? গুজরাটে। এর সাথে মনে রাখবে সত্যুঘাই বর্তমানে মনে রাখবে আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তান ঠিক আছে, বর্তমানে হচ্ছে আফগানিস্তান। বুঝতে পারছো? তো লোথালটা মনে রাখবে, কালীবঙ্গার বনওয়ালি। সত্যুঘাই থেকে অত পছন্দ, তাও মনে রাখবে যদি বাই চান্স চলে আসে। সত্যুঘাই হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, চলো দেখো তার আগে বলি যে এখানে কালীবঙ্গার বনওয়ালি অপশান আছে। যখন আমি কোশ্চেনে করাবো হরপ্পা মহেঞ্জোদারো, তখন যে বৃহৎ স্নানাগার বা বৃহৎ শস্যাগার, ঠিক আছে, মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে, তো সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, এখান থেকে ডিটেলসে কিছু নাই, তবে এখান থেকে মনে হবে একে পোরবন্দর বলা হয়। আর কালীবঙ্গা রাজস্থানে অবস্থিত, বনওয়ালি হরিয়ানা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8 কী বললো? কনস্ট্যান্টিনোপেলের পতন হয়েছিল কত সালে? অপশান এ 1450, অপশান বি 1453, অপশান সি 1455, না অপশান ডি 1460। তোমাদের অ্যান্সার কী হবে? যে কত সালে কনস্ট্যান্টিনোপেলের পতন হয়েছিল? তোমরা রাখবে অ্যান্সার হবে অপশান বি 1453 সালে। এর মনে রাখবে যেটা ইম্পর্টেন্ট, যে কনস্ট্যান্টিনোপেলের বর্তমান নাম কি? আমি এখানে লিখে দিচ্ছি, এর বর্তমান নাম হলো ইস্তানবুল। কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম হচ্ছে ইস্তানবুল, তুরস্কের একটি শহর। ঠিক আছে, তুর্কি বা তুরস্ক। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, তুরস্কের একটি শহর। ওকে, তাহলে এখানে দেখো সেরকম কিছু নেই বলার, তো এটা মনে রাখবে কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম হচ্ছে ইস্তানবুল। এটা কিন্তু আসার চান্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কোশ্চেনটা। ইস্তানবুল কোথায়? তুরস্কে অবস্থিত। ঠিক আছে, জানো তোমরা ইস্তানবুল তুরস্কের তুর্কি। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9 কি বলতে? দেখো একজন সাধারণ ব্যক্তির কোনো একটি বস্তুকে স্পষ্ট দেখার সর্বনিম্ন দূরত্ব কত? অপশান এ 10 সেমি, অপশান বি 50 সেমি, অপশান সি 40 সেমি, না অপশান ডি 25 সেমি। তাহলে একটা সাধারণ ব্যক্তির কোনো বস্তুকে স্পষ্ট দেখার সর্বনিম্ন দূরত্ব, মনে রাখবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি 25 সেমি। তাই 25 সেমির থেকে আগে যদি কেউ চলে আসে, তা সেটা সাধারণ ব্যক্তি স্পষ্টভাবে দেখতে পায় না। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 10 কি বলতো? কালীঘাট চিত্রকলা কোথায় দেখতে পাওয়া যায়? অপশান এ কলকাতা, অপশান বি বীরভূম, অপশান সি পুরুলিয়া, না অপশান ডি নদিয়া। কালীঘাট চিত্রকলা কোথায় দেখতে পাওয়া যায়? তোমরা দেখবে কালীঘাট চিত্রকলা অপশান এ কলকাতা, জানো সবাই কলকাতা দেখতে পাওয়া যায়। তো এইখানে দেখো চিত্রকলা যেমন মিথিলা চিত্রকলা বিহার, পট্টাচিত্র ওড়িশা, আমি আগের ক্লাসগুলোতেই বলেছি। তো
তো এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যদি আসে তো জানবে কালীঘাট চিত্রকলা পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো এইভাবে ডিটেলসে আসবে না, যদিও আসে তো ওই কালীঘাটটাই আসবে। বাকি তো দেয়াল চিত্র তো অনেক জায়গাতে হয়, পুরুলিয়াতেও হয়, বীরভূমেও হয়, ঠিক আছে। তো অত ইম্পর্টেন্ট নয়। তো কালীঘাট চিত্রকলা মনে রাখবে কলকাতা। ওকে, তো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগের প্রতিটা ক্লাসে এবং আগের ক্লাসগুলো যেভাবে করেছি প্রতিটা ক্লাসে আমি যেখান থেকে এক্সট্রা ইনফরমেশান দেওয়া জরুরি আমি সেখান থেকে অবশ্যই এক্সট্রা ইনফরমেশান দেবো। তো চলো আজকের মতো এখানে।